চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আমি সুজয়, পড়াশোনার কাজে শহরে থাকি। পরীক্ষা শেষ, তাই ভাবলাম কোথাও ঘুরে আসি। যেই ভাবনা সেই কাজ। চলে এলাম ঘুরতে হরিপুর। হরিপুর আমার মায়ের বোনের বাড়ি, সেখানেই যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে হরিপুর গ্রামটা বেশ দূরে। রাস্তায় কোনো রিক্সা নেই। এখানে আসার আগে মা বলেছিল হয়ে গেলে এখানে নাকি কোনো গাড়ি পাওয়া যায় না। মায়ের কোনো কথা তোয়াক্কা করলাম না। এখন দেখছি ভারী বিপদে পড়ে গেলাম। জনবহুলহীন একটা রাস্তার চারিদিকটা কেমন যেন ভূতের পরিবেশ। একা রাস্তা। এখন যদি কোনো ডাকাত এসে আমাকে ধরে, তাহলে নিশ্চিত না মেরে আমাকে ছাড়বে না। এমনটা ভাবতে ভাবতে পকেটে মোবাইলটা বেজে উঠলো। মোবাইল বের করে দেখি মায়ের কল। হ্যালো, হ্যাঁ মা। কি রে বাবা, কত দূর? এই তো মা, বাস থেকে নেমে হাঁটছি। কেন রে বাবা, রিক্সা পাস নাই? না মা, রাস্তায় কোনো রিক্সা তো দেখছি না। কত করে বললাম এখন বের হোস না, কোনো গাড়ি পাবি না। কে শোনে কার কথা? মা তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে যাব। ঠিক আছে বাবা, সাবধানে যাস। এই বলে মা কলটা কেটে দিল। আমি মোবাইলটা পকেটে রেখে আবার হাঁটতে শুরু করলাম। হরিপুর যেতে হলে আবার একটা নদী পার দিতে হবে। এখন যদি নদীতে কোনো নৌকা না পাই, তাহলে তো ভারী বিপদ হয়ে যাবে। এই ভাবছি আর হাঁটছি। কিছু দূর সামনে একটা বাজার দেখতে পেলাম। বাজারের প্রায় সব দোকান বন্ধ ছিল, কিন্তু দূরে একটা চায়ের দোকান দেখলাম খোলা। চায়ের দোকান দেখে মনে মনে বেশ খুশি হলাম। বাড়ি থেকে বের হয়েছি, ক্ষুধাও লেগেছে। হাঁটতে হাঁটতে দোকানটার সামনে গিয়ে দাঁড়ালাম। দাদা, চা হবে? হ্যাঁ বাবু, বসুন, দিচ্ছি। পাশে থাকা বেঞ্চের ওপর বসে পড়লাম। কিছুক্ষণ বাদে দোকানদার এক কাপ চা করে নিয়ে এলো। এই ধরুন বাবু, আপনার চা। দোকানদারের থেকে চাটা নিয়ে মুখে দিলাম। দেখলাম চায়ের স্বাদ বেশ ভালোই। দাদা, চাটা খুব টেস্টি। সকলে তাই বলে। তা দাদা, এত রাতে কোথায় চললেন? যাবো দাদা হরিপুর। হরিপুর? আপনার কি জীবনের মায়া দয়া নাই? জীবনের মায়া দয়া কার না থাকে? তা এমন কথা বলছেন যে দাদা? দাদা, জীবন যদি নিয়ে ফিরতে চান, তাহলে এক্ষুনি বাড়ির ছেলে বাড়িতে ফিরে আজকে রাত কোথাও থেকে যান। লোকটার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। চাওয়ালার টাকা দিয়ে সেখান থেকে হাঁটতে শুরু করলাম। লোকটা পেছন থেকে বারবার বলছিল, ও দাদা, এই রাতে হরিপুর যাওয়া আপনার ঠিক হবে না। ও দাদা, আমার কথাটা লোকটার কোনো কথা না শুনে আমি হাঁটতেই থাকলাম। অন্ধকার রাত, একা একা রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভয় করছিল। চাওয়ালার কথাটা শুনে আরো বেশি ভয় করছিল। এমন সময় দূরে দেখলাম একটা লোক হেঁটে যাচ্ছে। অন্ধকার রাতে একটা বৃদ্ধ লোক একা একা রাস্তা দিয়ে হাঁটছিল। বৃদ্ধ লোকটাকে দেখে সাহস পেলাম। কাছে এগিয়ে গিয়ে বললাম, দাদা, কোথায় যাচ্ছেন? লোকটা পেছন ফিরে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। আমার দিকে তাকিয়ে থাকলো আর এই দিক ওদিক তাকাচ্ছিল। আমি আবার বললাম, আমি আপনাকেই বলছি। লোকটা বেশ কিছু সময় চুপ থাকার পর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, কি যাই, আর এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? আমি সুজয়, শহরে থাকি। আমি হরিপুর আমার মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছি। ভালো, তা আমাকে ডাকলেন কেন? বলছি দাদা, হরিপুর কোন দিকে একটু বলতে পারবেন? হরিপুর? হ্যাঁ। ঠিক আছে, চলুন আমার সাথে, আমিও হরিপুর যাচ্ছি। হাঁটতে শুরু করলো। আমিও কোনো কিছু না ভেবে হাঁটতে শুরু করলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, যাক, একটা সাথী তো হলো। লোকটাকে পেয়ে মনে বেশ সাহস পেলাম। কিন্তু লোকটা ছিল ভারী অদ্ভুত। কোনো কথা নাই, চুপচাপ হেঁটে চলেছে। এক সময় আমরা নদীর ঘাটে চলে এলাম। ঘাটে এসে দেখলাম নৌকা দাঁড়িয়ে আছে, কিন্তু নৌকার কোনো মাঝি নাই। যা ভয় পেয়েছিলাম তাই হলো। এখন নদী পার হবো কি করে? আমি তো আছি, ভয় কিসের? আমি তো এই নদীর মাঝে বাড়িতে গিয়েছিলাম ভাত খাইতে। চলুন আপনাকে পার করে দিই। যাক, তাহলে তো হয়েই গেল। তাহলে আর দেরি কিসের, চলুন। নৌকায় উঠে বৈঠাটা ধরে বসলো।
আমিও গিয়ে নৌকায় বসলাম। মাঝি নৌকা ছাড়লো। নদীর জলে চাঁদের আলো পড়ায় নদীর জল চকচক করছিল। আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল। মাঝি চুপচাপ নৌকা চালাচ্ছিল আর আমার দিকে বারবার তাকাচ্ছিল। আর লোকটাও বেশ অদ্ভুত। আমিও তাকে বললাম, দাদা, আপনার এই রাতের বেলা নদীতে নৌকা চালাতে ভয় করে না? ভয়? এ কি দাদা, হাসছেন কেন? আমি 50 বছর ধরে এই নদীতে নৌকা বইতেছি, কোনোদিনও ভয় পাই নাই। বলেন কি দাদা, 50 বছর ধরে এই নদীতে নৌকা চালান আপনি? হ্যাঁ, এই নৌকা বইয়েই আমার সংসার চালাই। এটা ছাড়া যে আমার আর অন্য কোনো রুজি রুটি না। বলেন কি দাদা? আচ্ছা, আমি শুনেছি রাতে যারা নৌকা চালায় তারা নাকি অনেক কিছু দেখে, যেমন ভূত পেট। ভূত পেট দেখে কি কেউ ভয় পায়? আমি তো ভীষণ ভয় পাই। এই সাহস নিয়ে রাতের বেলা হরিপুর যাচ্ছেন কেন? হরিপুরে ভূতের আতঙ্ক বেশি নাকি? তবে ওই গ্রামের মানুষ প্রায় ভয় পায়। দাদা, আপনার ভাড়াটা কত? 5 টাকা। এই নিন। মাঝিকে ভাড়াটা দিয়ে আমি মাসির বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর অবশেষে মাসির বাড়িতে এসে পৌঁছালাম। মাসির বাড়িতে এসে দরজায় শব্দ করার সাথে সাথে মাসি দরজাটা খুলে বাইরে। কেমন আছো বাবা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ভালো আছি, আর আসতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে বাবা, ভিতরে এসো। এটা তোমার ঘর, তুমি এই ঘরেতেই থাকবে। বাহ, সুন্দর তো ঘরটা। তা কে থাকতো এই ঘরে মাসি? এই ঘরে আমার মেয়ে চারু থাকতো। ও মারা যাওয়ার পর এই ঘরে আর কেউ থাকে না। ও আচ্ছা। আচ্ছা বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। না না মাসি, এখন আর কিছু খাবো না। অনেকটা পথ হেঁটে এসেছি, খুব ক্লান্ত লাগছে। এখন ঘুমাবো, কাল সকালে খাবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি বিশ্রাম নাও। মাসি এই কথা বলে চলে গেল। আমি বিছানায় গিয়ে বসলাম। রুমটা বেশ গোছালো করে সাজিয়ে রেখেছে। মনেই হচ্ছে না এই রুমে কেউ থাকে না। চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে জানালার দিকে চোখ পড়লো। আমি উঠে গিয়ে জানালার পাল্লা খুলে দিতেই ঠান্ডা বাতাস আসতে শুরু করলো। এত সুন্দর ঠান্ডা বাতাস পেয়ে আমার 2 চোখে ঘুম আসতে লাগলো। বিছানায় গিয়ে শুতে না শুতেই গভীর ঘুমে তলিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে ঘুরতে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম। সকাল সকাল চা না খেলে আবার আমার পেটের ভাত হজম হয় না, তাই চলে গেলাম চায়ের দোকানে। চায়ের দোকানে গায়ের 2 জন লোক বসে চা খাচ্ছিল। আমি গিয়ে তাদের সামনে থাকা বেঞ্চে বসলাম। বাবু, আপনাকে চা দিব? হ্যাঁ হ্যাঁ, দিন। আরে কানাই, নদীর জল অনেক দিন হলো জল শুকিয়ে গেছে, আর এইভাবে চলতে থাকলে তো জমিতে কোনো নষ্ট হয়ে যাবে। কষ্ট বলিস কি? নদীর জল শুকিয়ে যাওয়ার পর থেকে তো আমার জমিতে কোনো ফসলই হচ্ছে না। নদীর জল শুকিয়ে একদম মরা নদী হয়ে গেছে। এই সবই উপরওয়ালার গজব, বুঝলি? লোক দুটো কোন নদীর কথা বুঝতে পারলাম না। রাতেও তো দেখলাম নদীতে জল থই থই করছে, আর এনারা বলছে নদীর জল শুকিয়ে গেছে। লোক দুটো পাগল নাকি? এই ভেবে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনারা কোন নদীর কথা বলছেন যে নদীতে জল নাই? আমাদের হরিপুর গ্রামে তো একটাই নদী আছে, সেটা গো মরা নদী। কিন্তু আমি তো রাতে ওই নদীতে নৌকা চালিয়ে পার হলাম। আরে মিয়া, সকাল সকাল নেশা করে এসেছেন নাকি? নদী শুকিয়েছে 3 মাস হলো, আর আপনি বলছেন রাতে নৌকা চালিয়ে নদী পার হয়েছে? আপনি মনে হয় রাতে ভুল দেখেছেন দাদা। ওই নদীতে কোনো জল নাই,
তাই ওই নদীর নাম দেওয়া হয়েছে মরা নদী। লোক দুটোর কথা শুনে আমি কি বলবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। চায়ের কাপটা রেখে উঠে হাঁটতে শুরু করলাম আর ভাবতে লাগলাম, তাহলে কি রাতে ভুল দেখেছি? আমার চোখকে আমি কি করে অবিশ্বাস করি? এই ভাবতে ভাবতে বাড়িতে চলে আসি। এ কি বাবা, সকালবেলা উঠে কোথায় চলে গিয়েছিলে? মাসি, আমি চা খাইতে গিয়েছিলাম। বলো কি বাবা, গিয়েছিলে? তা আমাকে বললেই তো পারতে, আমি তোমায় চা করে দিতাম। না, সমস্যা নাই। আচ্ছা বাবা, ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য পিঠা বানিয়েছি, তা নিয়ে আসছি। ঠিক আছে মাসি। আমি ঘরে তারপর বিছানায় বসে বাইরের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, আসলে লোক দুটোর মাথা ঠিক আছে নাকি মিথ্যে কথা বলছে। এসব ভাবতে ভাবতে মাসি পিঠা নিয়ে ঘরের ভেতর আসলো আর আমার সামনে রেখে বলল, নাও বাবা, পিঠাগুলো খেয়ে তারপর ঘুরতে যেও। মাসি আমাকে পিঠা খাইতে দিয়ে চলে গেল। এদিকে বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমি পিঠা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। এমন সময় দূরে একটা গাছের নিচে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কে দাঁড়িয়ে আছে তা ছিল না। ভাবলাম হয়তো কেউ বৃষ্টির জন্য গাছের নিচে আশ্রয় নিয়েছে। এই ভেবে আবার পিঠা খাইতে শুরু করলাম। দ্বিতীয়বার যখন তাকাই তখন দেখি কেউ নাই। এই কি, মাত্রই তো দেখলাম ওখানে কেউ দাঁড়িয়ে আছে, এক মুহূর্তের মধ্যে কোথায় গেল? এই কোথায় এসে পড়লাম রে বাবা? এখানে যে সবকিছুই কেমন অদ্ভুত লাগছে। সে আমার তাতে কি, যাই, ঘুমিয়ে চোখটা লেগে আসছে, একটু ঘুমিয়ে নি। বৃষ্টির ঠান্ডা পেয়ে সেই কখন ঘুমিয়েছি, আর মাত্র ঘুম ভাঙতে আর বসে থাকতে ভালো লাগছিল না। তাই ভাবলাম, কাল রাতে নদীর জলের দৃশ্য আমার মনটাকে জয় করে নিয়েছে। যাই নদীর পাড়ে গিয়ে একটু সময় পার করে আসি, এই ভাবছিলাম আর হাঁটছিলাম। রাস্তার পাশে ছিল কব্রস্থান। শুনেছি রাতের বেলা অনেক ভয় থাকে। হঠাৎ এমন কথা মনে পড়তেই গায়ের ভিতর শিরশির করে উঠল। এমন সময় আমার লাইটের আলো উড়ে পড়তেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে আমি থমকে দাঁড়াই। এ কি, এত রাতে এখানে একটা মেয়ে একা দাঁড়িয়ে কি করছে? এই মেয়ের মনে কি কোনো খারাপ অন্য কিছু? আমি এই ভেবে যেই আবার লাইটটা মেরে দেখি সেখানে মেয়েটি নাই। এইদিক ওদিক দেখছিলাম, এমন সময় মেয়েটি আমার সামনে হাঁটছে। ওই তো মেয়েটা, যাই দেখি তো মেয়েটা কি করে। এই বলে মেয়েটির পিছু নিলাম। মেয়েটির পিছু নদীর ধারে চলে আসি, আর এসে যা দেখলাম তা দেখে আমি পুরো অবাক হয়ে যাই। নদীতে এক ফোঁটা জল নাই। নদীর ভেতরে পড়ে আছে কিছু মানুষের কঙ্কাল, আর মেয়েটা মরা নদীর মাছ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আমার ভয়ে সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল। এমন সময় দেখি মেয়েটি নদীর মাঝামাঝি দাঁড়িয়ে আমাকে বলছে, আয় এদিকে, আয় সুজয়। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ এমন সময় পেছন থেকে কারোর কণ্ঠস্বর পেলাম, ওর কাছে যাবেন না বাবু, ও কোনো মানুষ না, ও হলো একটা আত্মা। কে কে কথা বলে? আমি পেছন ফিরে তাকিয়ে দেখি রাতে যে মাঝি আমাকে নৌকা চালিয়ে নদী পার করেছিল সে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখেও বেশ অবাক হই। এই কি করে সম্ভব? কাল রাতে দেখলাম নদী ভরা জল, আর আজ দেখছি মরা নদী। আর আপনি বা কে? আমি এই নদীতে নৌকা চালাতাম, এই নদী মরে যাওয়ায় আমিও মারা গেছি। কি, আপনি মারা গেছেন মানে? হ্যাঁ, আমি মারা গেছি 2 মাস আগে, কিন্তু আমি এই নদীর মায়া ছাড়তে পারি নাই বলে এখনো এই নদীতে ঘুরে বেড়াই। কাল রাতে আপনার সাথে যা হয়েছে সেটা ছিল আপনার চোখের ভ্রম। বাবু, আপনার দেওয়া সেই 5 টাকা ফিরিয়ে নিন। মাঝিটা আমাকে 5 টাকা এগিয়ে দেয়। আমি হাতের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম এটা কোনো মানুষের হাত না, একটা কঙ্কালের হাত। আমি এই দেখে সেখান থেকে দৌড়ে চলে আসি। আমার পেছন থেকে জোরে জোরে চিৎকার করে মাছটা বলতে থাকে, বাবু, টাকাটা নিয়ে যান। বাবু,
আমাকে ঋণ মুক্ত করে রেখে যান। এরপর থেকে রাতে ঘুমাতে গেলেই আমার চোখের সামনে ভেসে ওঠে সেই মরা নদীর ঘাটের ভয়ঙ্কর দৃশ্য আর মাঝির সেই চিৎকার, বাবু টাকাটা নিয়ে যান, বাবু আমাকে ঋণ মুক্ত করে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।